আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, অন্তর্বর্তীকালীন সরকার সবারই বিএনপিরও এক ধরনের সমর্থন আছে, এর প্রতি বড় ধরনের সমর্থন আছে, সবারই সমর্থন আছে, তারপরেও কেন যুগপৎ আন্দোলনের প্রয়োজনীয়তা আপনারা উপলব্ধি করছেন এই মুহূর্তে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেফিনেটলি এই সরকারটি যখন গঠিত হয়েছে তখন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান খুব স্পষ্ট ভাষায় বলেছেন এই সরকারটি আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং আপনি লক্ষ্য করেছেন এই সরকার ক্ষমতা নেবার পরে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবার পরে 5 মাসের অধিক সময় পার হয়েছে। বিএনপি কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে বলেই আমরা মনে করি। ইভেন প্রথম যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরটি আসে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ছোট ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেখানে তিনি একটি ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছেন, সকলকে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং তার এই ছোট্ট বক্তব্যটি বাংলাদেশে সেই সময়ে আরো অনেক রক্তপাত হতে পারার সম্ভাবনাকে থামিয়ে দিয়েছিল বলেই অনেকে বিশ্বাস করে। কারণ তার উপরে যে ধরনের নৃশংসতা গত 15 বছর ধরে চলেছে, সেটার পাল্টা কোনো কথা যদি তিনি সে সময় বলতেন, বিকজ সেই সময়টা খুবই ভালনারেবল একটা সময় ছিল, ওই সময় যদি তিনি বলতেন তাহলে কেবলমাত্র যে তার দলের নেতা কর্মীরাই পথে নামতেন এবং এক ধরনের অরাজকতা তৈরি হতো তাই নয়, সাধারণ মানুষও কিন্তু পথে নেমে আসতো। সেই জায়গাটিতে আমি মনে করি যে বিএনপির চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারম্যান দুজনেই অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, রাজনৈতিক প্রুডেন্স যেটাকে বলে পলিটিক্যাল প্রুডেন্স, সেটার পরিচয় তারা দিয়েছেন এবং এক ধরনের ধৈর্য এবং সহনশীলতা আমরা লক্ষ্য করেছি। সেটা কিন্তু 5 মাসে তার কোনো ব্যতিক্রম হয়নি। বাট এখন আমরা লক্ষ্য করছি যে এই সরকার, আপনি দেখেন গতকালকেই বোধহয় হঠাৎ করে একটি সিদ্ধান্ত আসলো যে রাজস্ব আদায় করতে হবে। 42,000 কোটি টাকার একটি ঘাটতি আছে, 5 মাসের রাজস্ব তারা যা ভেবেছিল সেখান থেকে সেটা পূরণের জন্য তারা ফল, গ্যাস, তারপরে মোবাইলে কথা বলা, রেস্টুরেন্টের বিল, বিস্কিট, অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে প্রতিদিনকার জীবনে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত তাদের প্রত্যেকের জীবনেই এই জিনিসগুলো প্রতিদিনকার প্রয়োজন, সেই জিনিসগুলোতে হঠাৎ করে ভ্যাট বসানো এবং ভ্যাট বাড়িয়ে দেয়া, যে কারণে বলা হচ্ছে যে 12,000 কোটি টাকা নাকি এই জায়গা থেকে সরকার তুলতে পারবে। একটা কথা আমরা সবসময়, আমি আমার বাজেট স্পিচগুলোতে সবসময় খুবই শক্তভাবে বলেছি, পরোক্ষ করের উপরে চাপটা কমাতে হবে, প্রত্যক্ষ কর বাড়ান। দেখুন, আপনি যদি ঢাকা শহরটাই শুধুমাত্র আপনি সার্ভেতে নেন, আপনি দেখবেন এখানে ব্যাঙের ছাতার মতন একটি বাড়ির গা ঘেঁষে আরেকটি বাড়ি দাঁড়িয়ে আছে। যে লোকটি আজ থেকে 100 বছর আগে হয়তো তার বাবা দাদা গুলশানে একটা 20 কাঠা মিলে 1 বিঘার একটা প্লট কিনেছিল, সেই প্লটের দাম তো এখন 500 কোটি টাকা, 400 কোটি টাকা। তো সেই 400 কোটি টাকার উপর সে কি ওয়েলথ ট্যাক্সটা দেয় না। সো এই জায়গাগুলোতে ফোকাস করে, এই জায়গাগুলোতে বারবার বলা হয় করের আওতা বাড়ানো হোক, বেশি মানুষের কাছ থেকে কর নেওয়া হোক। করের পরিমাণ বাড়ানোর দরকার নাই, পরোক্ষ করও বাড়ানোর দরকার নেই, প্রত্যক্ষ কর আওতাটা বাড়িয়ে বেশি মানুষের কাছ থেকে যদি কর আদায় করা হতো, কর ব্যবস্থাপনার যদি একটা সুষ্ঠু চালচিত্র থাকতো, তাহলে কিন্তু হঠাৎ করে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে হয় না। আজকে আমি দেখছিলাম শফিক ভাই আমাদের এই সরকারের প্রেস সচিব, উনি বলেছেন যে এটা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, তাদের উপর তেমন কোনো চাপ পড়বে না। আমি জানি না, সরকারের ওই আসনটা বোধহয় একটু গোলমেলে, ওখানে যেই যায় একই সুরে কথা বলে এবং হাসিনা বা সরকারকে আমরা বারবার কিন্তু এই ধরনের কথা বলতে শুনেছি, না এটা জনগণের চাপ পড়বে না, এটা তেমন কিছু হবে না, আমি তো অনেক উন্নয়ন করে দিয়েছি, আমি তো বেতন বাড়িয়ে দিয়েছি। কিন্তু উনি বারবার ভুলে যেতেন যে বেতনটা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আসলে বেতনের টাকা কাজেই লাগে না, ঘুষের টাকা দিয়েই যাদের সংসারের উপরে অনেক খরচ চলে যায়, তাদের বেতন দফায় দফায় বাড়ানোর সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ আসলে কোনো সংযোগ নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার, যার কাছে আমাদের সকলের প্রত্যাশা অনেক বেশি, তারাও কেমন জানি শেখ হাসিনার ওই স্বরের মতন করেই কথা বলছে। এবং খুবই সারপ্রাইজিংলি আমি দেখলাম যে জাতীয় নাগরিক কমিটিও কিন্তু একই ঘোষণা দিয়েছে এবং তারা বলেছে যে কর এবং ভ্যাট যেটা হঠাৎ করে বাড়ানো হয়েছে সেটা যেন কমানো হয় এবং শিল্পে যদি গ্যাস সংযোগ দেয়, আগের সংযোগে যে পরিমাণ খরচ হতো তার দ্বিগুণ খরচ এখন দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, খুবই নাজুক। আমি যে জায়গায় থাকি, এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেটের পাশের বাড়িটাই আমার, সেই মার্কেটের কয়েকশো দোকান আছে, তাদের যে সাধারণ সম্পাদক তাকে 2 দিন আগে কোপানো হয়েছে, লিটারালি 15-20 জন মিলে তাকে কুপিয়েছে, তাকে যিনি হেল্প করতে গেছেন তাকেও কুপিয়েছে। এইরকম অবস্থা কিন্তু এলিফ্যান্ট রোডে আমরা আজকে 100 বছর ধরে, আমার নানার বাড়ি এখন 100 বছর ধরে আমরা আছি, এরকম ঘটনা হয়নি কখনো। আপনি দেখেন বাড়িতে, বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ডাকাতি বেড়েছে, প্রচুর ডাকাতির কথা আমরা শুনি, এটা কিন্তু খুব নিকট অতীতে আমরা শুনি নাই। ছিনতাই অনেক গুণ বেড়েছে। দেখুন, বাংলাদেশে অলরেডি মূল্যস্ফীতি এখন ডাবল ডিজিটে, খাদ্যের 14%।
অর্থনীতিবিদরা বলছেন খাদ্যের মূল্যস্ফীতি 14%। সেইখানে যখন আপনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ভ্যাট বসাবেন, তখন মূল্যস্ফীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং সাধারণ মানুষের অবস্থা কি হবে? এবং যখন আপনার অর্থনীতিটা সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয় নির্বাহ করাই কঠিন হয়, তখন কিন্তু সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি হয় এবং সেই অস্থিরতার আলামত আমরা দেখতে পাচ্ছি। আপনি বলেছে গত 15 বছর এবং 111-এর 2 বছর, 17 বছর বিএনপির নেতা কর্মীদের অবিশ্বাস্য রকম ত্যাগের উপরে কিন্তু এই অভ্যুত্থানের বেসটা রচিত হয়েছে, ভিত্তিটা রচিত হয়েছে। এবং অভ্যুত্থানে আপনি যদি নিহতের তালিকা দেখেন, গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন শহীদের তালিকা দেখেন, আপনি দেখবেন অলমোস্ট 500+ হচ্ছে বিএনপির নেতাকর্মী। সো আপনি আসলে বিএনপিকে বাদ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অবদানকে অস্বীকার করে বা ছোট করে দেখিয়ে আপনি যদি কেবলমাত্র 1.5 মাসের অভ্যুত্থানটাকেই ফোকাস করেন, মানে অ্যাজ ইফ এর আগে কিছু হয় নাই, এর পরে কিছু হয় নাই, জাস্ট ওই 1.5 মাস, তাহলে বোধহয় খুব সঠিক হবে না। ইভেন আমরা যখন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু 47 থেকে শুরু করি, আমরা কিন্তু ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু ভাষা আন্দোলনের 4 জন শহীদ এবং যারা এই পটভূমি রচনা করেছেন তাদের অবদান অবশ্য গত 15 বছর মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, বাট সেটা নিয়ে আলোচনা হয়। আমরা 69-এর গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করি এবং তারপরে আমরা 71-এর মুক্তিযুদ্ধ আসি। তো প্রত্যেকটা আন্দোলনের কিন্তু একটা পটভূমি আছে। বিএনপি বলেছে সেই পটভূমিটা যেন এই প্রোক্লেমেশনে থাকে, এইটুকুই। তবে একটা বিষয়, আমি একজন খুবই রাজনীতির সঙ্গে যুক্ত খুবই ক্ষুদ্র একজন কর্মী হিসেবে এটুকু বলি, রাজনীতিতে কিন্তু আপনি যদি পরাজিত হন, সেটা শো করা বা সেটা যদি সবাই বুঝে যায়, এটা কিন্তু ওই পরাজয়ের চেয়েও বড় পরাজয়। বিকজ আমরা জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন এবং এটা বিষয়টি খোলামেলা, এটি কিন্তু এখন আর কোনো লুকোছাপার বিষয় না, অ্যান্ড উইচ ইজ গুড। আমরা এটাকে ওয়েলকাম করি। বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা আছে, সেই জায়গায় যদি কোনো নতুন দল, আদর্শিক দল গঠিত হয়, সার্টেনলি উই অল ওয়েলকাম দ্যাট। বাংলাদেশের মানুষ এটাকে স্বাগত জানায়। কিন্তু সেই দলটি যখন আপনি গঠন করবার ঘোষণা দিয়েছেন, তখন কিন্তু অলরেডি ইউ আর ইনটু পলিটিক্স, আপনি কিন্তু রাজনীতিতে ঢুকে গেছেন। এবং রাজনীতিতে ঢুকে যাওয়ার পর যখন আপনি খুবই শোরগোল করে বলছেন যে নাও অর নেভার, that is the language that you used before 31st December, এখন অথবা কখনোই নয়, নাও অর নেভার। সো এইরকম একটি শোরগোল এবং এরকম একটি হাঁকডাকের পরে যখন রাত 1টা বাজে সেখান থেকে বলা হয় সরকার করবে, যেই সরকার আগের দিন রাত 12টা পর্যন্ত বলেছে যে এটা সরকারের ব্যাপার নয়, এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, তারপরে ধুম করে সরকার করবে এবং সরকার নিজেও পাজল, সরকার বলছে ফ্যাসিলিটেট করবে, পরের দিন বলছে, মানে এরকম নানানমুখী বয়ান বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে। দ্যাট ক্লিয়ারলি শোজ ইওর ডিফিট। তাদের যে 31 ডিসেম্বরের জমায়েত সেটা তো বেশ বড়ই হয়েছিল, মানে সেইখান থেকে তো তাদের কিছুটা যে জনসমর্থন আছে বা মানুষ কেউ অস্বীকার করেনি। আই এম নট চ্যালেঞ্জিং দ্যাট জনসমর্থন, নট এট অল। আমি শুধু বলছি পলিটিক্সে আপনি যখন এরকম পর্যায়ে তখনই যাবেন যখন আপনি দৃঢ়ভাবে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করবেন এবং আপনার সহযোদ্ধাদের সঙ্গে আপনার সেই বোঝাপড়া হবে যে আমরা সত্যি ডু অর ডাই করবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 144 ধারা ভঙ্গের ব্যাপারে তৎকালীন আওয়ামী লীগ, যারা বানর ভাষা আন্দোলনের কথা বলছি, তারা কিন্তু একমত হয়নি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহাদ তখন দাঁড়িয়ে বলেছিল নাও অর নেভার, 144 ধারা আমি ভাঙবই, অ্যান্ড হি ডিড দ্যাট। যে কারণে পরের দিন 21শে ফেব্রুয়ারি আজকে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে পারছে। তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে বের হয়ে যান মিটিং থেকে, পরে তিনি তার সহকর্মীদের সমর্থন পান কারো। সো এই যে আপনি ডু অর ডাই এর এতে চলে যাচ্ছেন, নাও অর নেভার এর মতন শক্ত কথা বলছেন, তখন আপনাকে আসলে ওই স্থিরতাতেই এগোতে হবে যে আপনি ওটা করবেন, ওটা মানে কাম হোয়াট মে, যাই হোক হবে, আমি আমার ওইটা প্রোক্লামেশন আমি দিবই। এটা যদি না হয় তাহলে আপনি এরকম স্ট্রং ল্যাঙ্গুয়েজে যাবেন না। এটা কিন্তু আপনার উপরে মানুষ কিন্তু নির্ভর করতে চায় এমন নেতার প্রতি যার কথা এবং কাজ মিলে যায়, যার উপরে সে ভরসা করতে পারে। এটা আপনার পরামর্শদের প্রতি। কিন্তু আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই জুলাই প্রোক্লেমেশন নিয়ে তো সরকার বলেছিল সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, আপনাদের সঙ্গে আলোচনা করেছে কিনা? সেখান থেকে আপনার মানে 15 তারিখ তো আর 3 দিন আছে, আমরা বুঝতেই পারছি যে 15 তারিখের মধ্যে কোনো রেজাল্ট আসবে না। আমি এই প্রশ্নের উত্তর জানি না। আমাদের দলের সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকার আলোচনা করেছে কিনা আমি জানি না। তবে আলোচনা যদি না করে থাকে তাহলে পুরো বিষয়টি কিন্তু আরো বেশি তরল হয়ে যায়, আরো বেশি লাইট হয়ে যায়। এটা ভালো। শেষ প্রশ্ন আপু জুলাই প্রোক্লেমেশনে, সেটা হলো যে তারা যে আশঙ্কাটা করে যে পরবর্তীতে তাদের উপর প্রাণনাশের হুমকি আসতে পারে। আমরা এরকম দেখেছি ইতিহাসে যে অনেক সময় যারা একটা অভ্যুত্থান ঘটায়, বিপ্লব ঘটায়, তাদেরকে পরবর্তীতে মানে রাজনীতি থেকে মাইনাস করার জন্য অনেক ধরনের তৎপরতা নেওয়া হয়। এই যে ঝুঁকি বা আশঙ্কার কথা তারা ভাবছে, এটা কতটুকু আপনার কাছে মনে হয় যে
সঠিক এবং সেই কারণে কি প্রোক্লেমেশনটা দেওয়া প্রয়োজন কিনা? আপনি যখন একটা পা ফেলবেন, আপনি তার প্রোজ এন্ড কনস চিন্তা করে যদি পা না ফেলেন, আপনাকে তো তার কনসিকুয়েন্স ভোগ করতেই হবে। দেখুন, প্রতিটা বিপ্লবের পরেই প্রতি বিপ্লব হয়। অনেক ক্ষেত্রে এই বিপ্লবীরা তাদের যোগ্য সম্মান পায় না, অনেক ক্ষেত্রে এই বিপ্লবীরা তাদের জীবনের নিরাপত্তাটুকুও পায় না। তো সেই জায়গাটাতে আমি বলবো যে অনেক বড় সম্ভাবনা নিয়ে কিন্তু এই গণ অভ্যুত্থানের জন্ম হয়েছে, অনেক বড় সম্ভাবনা। এবং বাংলাদেশের 90 to 95% মানুষ একমত হওয়া, একত্র হওয়া, এটা কিন্তু আমাদের আমি জানি না মানে 71-এর পরে আর হয়েছে কিনা, এরকম ভাবে হয়নি এতটা। 90-ও আমি বলবো এত হয়নি, এই 2024-এ যা হয়েছে। সো এটার পুরো অপরচুনিটিটা তো আসলে ওদের হাতে ছিল। ওরা এই অপরচুনিটিটা নানাভাবে কেন হারালো, এই প্রশ্ন কি তাদের নিজেদের করা উচিত না? যে এই অপরচুনিটি আমাদের হাত থেকে গেল কেন? আজকে যদি তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন আইন নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসলে এই সরকারের আমলে তারা হয়তো করছে না, বরং পরবর্তীতে সরকার যারা আসবে তারা তাদেরকে কতটুকু স্বস্তিতে বাঁচতে দেবে সেই সংখ্যা তাদের মধ্যে আছে। দেখুন, আওয়ামী লীগ যদি মানে কোনোদিন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তাদের জন্য একটি হুমকি তৈরি করতেই পারে, কিন্তু এর বাইরে আর কোন রাজনৈতিক দল হুএভার মেবি, আমার মনে হয় না যে তাদের প্রাণের হুমকি পাওয়ার মতন কোনো বিষয় ঘটবে। অসংখ্য ধন্যবাদ আপনার।